আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি শাহজালাল ফুডস ইউএসএ ল অ্যান্ড ইমিগ্রেশন অনুষ্ঠানে। সাথে আছি আমি মাইনুল ইসলাম। আমাদের সঙ্গে আজকে অতিথি আছেন অ্যাটর্নি খায়রুল বাশার। তিনি অ্যাটর্নি অ্যাট ল, দীর্ঘদিন যুক্তরাষ্ট্রে আইন পেশা নিয়ে তিনি কাজ করছেন। কেমন আছেন আপনি? ভালো আছি, ধন্যবাদ। প্রথমেই চ্যানেল আইকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে আপনার অনুষ্ঠানে আমন্ত্রণ করার জন্য। সুপ্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম শাহজালাল ফুডস ইউএসএ ল অ্যান্ড ইমিগ্রেশন অনুষ্ঠানে। আমাদের সঙ্গে রয়েছেন অ্যাটর্নি খায়রুল বাশার। তার কাছে আমাদের অনেক প্রশ্ন আপনাদের করা জমা রয়েছে, সেগুলো নিয়ে আমরা কথা বলছি। নিশ্চয়ই ভবিষ্যতে আপনাদের আরও প্রশ্ন থাকলে সেগুলো আমাদেরকে পাঠাবেন, আমরা সেগুলো নিয়ে কথা বলবো। আমরা ফিরে আসতে চাই আইস এবং ডিপোর্টেশন নিয়ে আমরা কথা বলতে চাই। এখন যে বর্তমান সিচুয়েশন রয়েছে তাতে কি ধরনের পরিবর্তন দেখা যাচ্ছে আইস এবং ডিপোর্টেশন এই বিষয়গুলোতে? ডিপোর্টেশন স্টিল আছে, এখনও যাদের কেস ডিসমিস হচ্ছে তাদের ডিপোর্টেশন অর্ডার হচ্ছে। এখন 30 দিনের মধ্যে আপিল করতে হবে, সেটা যথারীতি এখনও বহাল আছে। শুধু একটা চেঞ্জ আসছে, জুন মাসের জুনের 8 তারিখ বা 10 তারিখ ক্যালিফোর্নিয়ার নর্দার্ন ডিস্ট্রিক্ট জাজ একটা রায় দিল, আইস ইমিগ্রেশন কোর্ট থেকে আর অ্যারেস্ট করতে পারবে না। দ্যাটস এ গুড নিউজ, বিগ নিউজ। যেটা আগে অহরহ মাস্টার ক্যালেন্ডার হিয়ারিং হওয়ার পরেই আইস অ্যারেস্ট করে ফেলতো, এখন এটা ন্যাশন ওয়াইড এই জাজ যে অর্ডার দিল সেটার পরিপ্রেক্ষিতে এখন আইসের অ্যাক্টিভিটিস একটু কম কোর্ট প্লেসে, বাট বাইরে এখনও আইসের অ্যাক্টিভিটিস রয়ে গেছে। তাদের ডিপোর্টেশন আগে আছে, পুরনো ডিপোর্টেশন অর্ডার হয়ে আছে, তাদের এখনও ওয়ার্ক প্লেস বলেন যেখান থেকে ওরা হচ্ছে এখনও অ্যারেস্ট হচ্ছে, কিন্তু ডিপোর্টেশন। বাট আমি যেটা আমরা যেটা লক্ষ্য করছি আগের চেয়ে একটু রিডিউসড হচ্ছে এখন আইসের অপারেশন। সেক্ষেত্রে কি আমরা এটা বলতে পারি যে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন ধীরে ধীরে দুর্বল হয়ে যাচ্ছে? আমি দুর্বল হওয়ার কথা বলবো না, আমি বলবো তাদের পলিসি, যে সামনে যে ইলেকশন আসছে, মিড টার্ম ইলেকশন এই নভেম্বর মাসে, ইলেকশনের আগে ওরা হয়তোবা এই জনমতটা যাতে তাদের এগেস্টে না যায়, এই জন্য হয়তোবা একটু চেষ্টা করছে। বাট স্টিল এটা তাদের ইলেকশন এজেন্ডা ছিল ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের ইমিগ্রেন্ট বিরোধী। আমরা একটু অন্য প্রসঙ্গে যেতে চাই। যুক্তরাষ্ট্রে অনেকেই ভিজিট বিষয়ে আসেন এবং আসার পরে বেশ কিছু ভুল করে থাকেন। এই ভুলগুলো আসলে কি কি এবং এর ফলে তার উপরে কি ধরনের প্রভাব পড়ে যদি তিনি যুক্তরাষ্ট্রে পরবর্তীতে স্থায়ীভাবে বসবাস করতে চান? ধন্যবাদ, এটা ইটস ভেরি গুড কোয়েশ্চন। যেহেতু বাংলাদেশ থেকে প্রতি বছর ভিজিট ভিসায় আমার কাছে যে স্ট্যাটিস্টিক্স ছিল 24-এ প্রায় 50,000 মতো ভিসায় লোক আসছিল অনলি B1 B2-তে। এর মধ্যে ওভারস্টে ছিল অলমোস্ট 8%। আউট অফ 40 to 50,000-এর মধ্যে 8% ওভারস্টে, মানে 6 মাসের মধ্যে ওরা যায়নি। তো যারা যান নাই হয়তো বা কিছুই করেন নাই, এমনি রয়ে গেছে। তো যারা ওভারস্টে করে, এটা দুইটা বার আছে। কেউ যদি ধরেন 1 মাসের উপরে থাকে, 3 ইয়ার্সের বার, 3 বছরের মধ্যে আপনি আর আসতে পারবেন না। যদি আপনি 180 দিন বা লেস দেন 1 ইয়ার যদি হয়, 10 ইয়ার্স বার, 10 বছরের মধ্যে আপনি ভিসা থাকলে আপনি আর আসতে পারবেন না। তো সুতরাং এই ভুল করবেন না, ওভারস্টে করবেন না। ভিসা যদি থাকে, যেই কয়দিন ভিসা দেবে এর মধ্যে চলে যাবেন, জাস্ট ওয়ান থিং। সেকেন্ড হচ্ছে অনেকে আনঅথরাইজড কাজ করেন। আনঅথরাইজড কাজ করে মানে যেমন অনেকে, আমি রিয়েল এক্সাম্পলও দিতে পারবো, অনেকে বিভিন্ন জায়গায় কাজ করার পরে দেশে গিয়ে আবার আসতে চায়। আসার পরে এয়ারপোর্টে আপনার ওই যে সাথে আপনার ফোন থাকে, মোবাইল ফোন, ওরা তখন সেকেন্ডারি ইন্সপেকশনে জিজ্ঞেস করে আপনি কি কোথাও কাজ করেছেন কিনা, এই সেই ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখে, ব্যাঙ্ক স্টেটমেন্টের মধ্যে আপনার মোবাইলের অ্যাক্সেস নিয়ে নিবে আপনার কাছ থেকে। আপনি দেখবে লাস্ট টাইম যখন ছিলেন আপনার ব্যাঙ্কে প্রতি মাসে চেক জমা পড়ছে বা ক্যাশ টাকা জমা পড়ছে, এই টাকা কোত্থেকে আসছে, দ্যাট মিনস আপনি কাজ করছেন। তো এটা যদি হয় আপনাকে সাথে সাথে ওখান থেকে ডিপোর্ট করতে পারে বাই ল। এটাকে যুক্তরাষ্ট্রে প্রবেশই করতে দিল না, প্রবেশই করতে দিবে না, যেহেতু আপনি লাস্ট টাইম যেটা আসছিলেন ইউ আর ভায়োলেটেড ইউর ইমিগ্রেশন ল। দেখুন আপনি নন ইমিগ্রেন্ট ভিজিট ভিসা আপনি কাজ করতে পারেন না। সো ইটস ভেরি ইম্পর্টেন্ট। তো সে যদি ক্যাশে কাজ করে চলে গেল, তো এটা কিভাবে ফাইন্ড আউট করতে পারে? এটা ফাইন্ড আউট যদি করতে না পারে তো বেঁচে গেলেন। যদি ফাইন্ড আউট করতে পারে তাহলে তো ইউ আর অন দ্য হুক। ওভারস্টে নিয়ে আসলে কি ধরনের আইনি জটিলতায় পড়তে পারেন?
ওভারস্টে নিয়ে আইনি জটিলতা যে 3 ইয়ার্স বার 10 ইয়ার্স বার এটা মাস্ট। এখন 10 ইয়ার্স বারের এখানে আবার ওয়াইবারের একটা অপশন আছে। ওয়াইবারের অপশন মানে এখন সে কেউ একজন অ্যাপ্লিকেন্ট B1 B2 ভিসা আসার পরে দেশে গেল, দেশে যাওয়ার পরে সিটিজেনকে বিয়ে করলো, এখান থেকে গিয়ে কোনো একটা সিটিজেন যাকে বলে বিয়ে করলো, এখন সিটিজেন ওয়াইফ বা স্পাউস বা হাজব্যান্ড অ্যাপ্লাই করার পরে তার যখন ভিসার জন্য এমবেসিতে গেল 2 ইয়ার্স লেটার, বলে যে তুমি তো ওভারস্টে ছিলা, ইউ আর inadmissible, I cannot give you the visa, you have to wait 10 years. তো এই 10 ইয়ার্সের জন্য এটা আবার একটা আপনার স্পাউস ভিসা যদি হয় আমরা ওয়েবার ফাইল করতে পারি। তো এটা একটা অপশন আছে আর কি। অ্যাডভান্স পেরোল নিয়ে বিদেশ ভ্রমণ আসলে এখন কতটা নিরাপদ? ওয়াল অ্যাডভান্স পেরোল নিয়ে কারা যাবেন সেটা হলো আপনার স্ট্যাটাস কি। এখন অনেকে ইউ ভিসা আছে, অনেকে ভাওয়া ভিসায় আছেন, এদের জন্য একটি রিস্কি। এখন আমরা অ্যাডভাইস করি না এই মুহূর্তে অ্যাডভান্স পেরোল নিয়ে দেশে যাওয়ার জন্য। আবার অনেকে অ্যাসাইলাম সিকাররাও তো যেতে পারে, অ্যাসাইলাম সিকারে থার্ড কান্ট্রিতে যেতে পারে। থার্ড কান্ট্রিতে যাওয়াটাও এখন আমরা যথারীতি লাস্ট ফিউ মান্থসে আমরা অ্যাডভাইস করে নেই। এখন যেহেতু সেকেন্ডারি ইন্সপেকশনে নিয়ে অনেক প্রশ্ন করবে, সো ইফ ইউ আপনি যদি কেউ সঠিকভাবে উত্তর দিতে না পারে তাহলে ইটস ওপেন দ্য প্যান্ডোরা বক্স, যেটা বলি প্যান্ডোরা বক্স যেটা বলি। সো এই জন্য আমরা বলি এখন যাইন না, বাট ইজ দেয়ার অলওয়েজ অ্যাডভান্স পেরোলে যাওয়ার অবশ্যই অপশন আছে। এখন যে সিচুয়েশন তাতেও কি আপনি বলবেন যে যেন না যায় যারা অভিবাসী প্রত্যাশী? যাওয়ার আগে অবশ্যই কেস বাই কেস বেসিস আমি বলবো, যাদের অ্যাটর্নি আছে তাদের নিজের অ্যাটর্নির সাথে অবশ্যই পরামর্শ করে যাবেন। অনেকের ক্রিমিনাল থাকতে পারে, অনেকের ওভারস্টে থাকতে পারে, সো এইসব আপনার কেস বাই কেসেস অ্যানালাইসিস করে আমরা বলি পরামর্শ নিয়ে যাওয়া উচিত। ওয়ার্ক পারমিট নবায়ন নিয়ে কি কোনো নতুন পরিবর্তন এসেছে? না, এটা ছিল সবসময়। আগে তো ওয়ার্ক পারমিট 5 ইয়ার্সের জন্য দিত, এখন হচ্ছে 1.5 ইয়ার। তো একটা যেটা ডিস্টিংশন কারেন্টলি যেটা আসছে, অ্যাপ্লিকেশন আপনার এক্সপায়ারেশন যেদিন হবে, যেদিন এক্সপায়ার্ড হবে এর পরের দিন থেকে আপনি আগে যে অটো এক্সটেনশন দিত এটা এখন দিবে না। সো আপনি যথেষ্ট টাইম নিয়ে, আমি বলবো একদম 6 মাস আগে থেকে যাদের এক্সপায়ারেশন ডেট আসবে তাদের অ্যাপ্লাই করা উচিত। কারণ আগে একটা অটো এক্সটেনশন দিত, এটা এখন গত কয়েক মাস আগে সার্কুলার আসছে, আই ডোন্ট রিমেম্বার দ্য সার্কুলার, অটো এক্সটেনশন আর দিবে না, যেদিন এক্সপায়ার্ড হবে ওই দিনেই এন্ড। সো সুতরাং প্ল্যান অ্যাকর্ডিংলি, আপনি 6 মাস আগে করেন, নো প্রবলেম, লাস্ট মোমেন্টে আপনি ওয়েট করবেন না। এমপ্লয়মেন্ট অথরাইজেশন ডকুমেন্ট প্রসেসিংয়ে কি কোনো পরিবর্তন এসেছে কিনা? প্রসেসিংয়ে পরিবর্তন আমার মনে হয় আমার জানা মতে কোনো পরিবর্তন আসেনি। ওই যেটা বললাম আপনার 18 মান্থসের জন্য ইস্যু করা হচ্ছে যারা অ্যাসাইলামে আসছেন, আর যারা ম্যারেজ বেসে আসবে তাদের তো যথারীতি ওদের কোনো সমস্যা নেই। আর ফিঙ্গারপ্রিন্ট নেওয়ার পরে এটা ইস্যু হচ্ছে, এখন পর্যন্ত আমরা কোনো নেগেটিভ কিছু দেখিনি। সম্মানিত দর্শক, আমরা কথা বলছিলাম শাহজালাল ফুডস ইউএসএ ল অ্যান্ড ইমিগ্রেশন অনুষ্ঠানে। আমাদের সঙ্গে রয়েছেন অ্যাটর্নি খায়রুল বাশার, তার কাছে আমরা আবারও যেতে চাই। আমরা এ পর্বে কথা বলতে চাই শিক্ষার্থীদের নিয়ে। শিক্ষার্থীদের F1 ভিসায় তারা এখানে আসেন এবং দীর্ঘ সময় তারা থাকেন এবং পরবর্তীতে তারা চেষ্টাও করেন অনেকে যে তারা গ্রিন কার্ড নেবেন। তারা আসলে কি ধরনের প্রসেসিংয়ের মধ্য দিয়ে গ্রিন কার্ড পেতে পারেন যুক্তরাষ্ট্রে? ধন্যবাদ। যারা F1-এ আসে তারা তো অবশ্যই গ্র্যাজুয়েশন করার পরে ওপিটি পেতে পারে এবং এট দ্য টাইম অফ স্টাডি সিপিটি পেতে পারে। এটা আমি আর এক্সপ্লেন করলাম, যারা F1 স্টুডেন্ট তারা জানে এই বিষয়ে। সো এর পরে এই ওপিটির পরে ওরা যদি স্পন্সর না পায় উইদিন 60 days তাদের চলে যেতে হয়, এটা বাই ল। তো আপনি যদি ওপিটি অবস্থায় কোনো কোম্পানি যদি আপনাকে স্পন্সর করে আপনি H1B-র মাধ্যমে অ্যাপ্লাই করতে পারেন। আর H1B হচ্ছে এভরি ইয়ার মার্চ অ্যান্ড এপ্রিলে অ্যাপ্লাই করতে হয়। সো স্পন্সর উইলিং টু স্পন্সর দেম, এনি এমপ্লয়ার যদি স্পন্সর করে তাহলে ওরা H1B-তে অ্যাপ্লাই করতে পারবে, এটা একটা অপশন। আর সেকেন্ড অপশন আমি যেটা বলি, এটা হলে আপনি একটু ডাইগ্রেস করে অন্যদিকে যাই, এটা নন প্রফেশনালে যেটা EB3 বলি আমরা, আনস্কিল অপশানে যদি করে থাকে, অনেকে করে F1-এ থাকা অবস্থায়, বাট ওইটা খেয়াল করতে হবে EB3টা আনস্কিলটা এটা এসে অনেক সময়ের ব্যাপার। তো F1 যে আসবে, যে স্টুডেন্ট আসবে, আমি বলবো আমার অ্যাডভাইস হবে ফার্স্ট আর সেকেন্ড সেমিস্টারে অ্যাপ্লাই করে দেওয়া।
তাইলে ওই যে টাইমটা তার গ্র্যাজুয়েশন হতে হতে তার ইয়েতে থাকলো, স্ট্যাটাসে থাকলো, এটা একটা অপশন। আর এটা হচ্ছে আনস্কিলের জন্য। ভাল লাগে না, ভাল লাগে না, ভাল লাগে না, ভাল লাগে না, রোজ রোজ ঝামেলা ভাল লাগে না। ঝামেলাহীন নাস্তায় এই নাও শাহজালাল। স্বয়ংক্রিয় মেশিনে হাতের স্পর্শ ছাড়াই উন্নত কাঁচামাল দিয়ে স্বাস্থ্যসম্মত উপায় তৈরি হয় শাহজালাল ফ্রোজেন পরোটা। শাহজালাল, ঐতিহ্যের অনন্য স্বাদ, বিশ্বময়। দূরে বহু দূরে চলো হারিয়ে যাই তুমি আমি দুজনে মিলে। মিষ্টি মিষ্টি আদরে ভালোবাসার চাদরে হারিয়ে যাই দূরে বহু দূরে। লালা এভাবেই হারিয়ে গিয়ে ফিরে আসার গল্পগুলো বুনি শাহজালাল ফুড প্রোডাক্টসের বিস্কুট এবং ড্রাই ফ্রুটের সাথে। শাহজালাল, ঐতিহ্যের অনন্য স্বাদ, বিশ্বময়। আর স্কিলে তো আপনার ওপিটিতে আপনার ইউ নিড টু হ্যাভ এন এমপ্লয়ার। আমরা এই বিষয়ে তো বিস্তারিত কথা বলবোই, কিন্তু আমি শুধু একটু বিষয় যোগ করতে চাই। যেহেতু আপনি বলছেন যে অ্যাসাইলাম সিকার যারা, তারা কি এই তাদের স্টুডেন্ট বিষয়ে কনভার্ট করে মানে শিক্ষার্থী হতে পারে? তাদের তো অনেকেই পড়াশোনা করতে আগ্রহ প্রকাশ করে বা করতে চায়। ধন্যবাদ। অ্যাসাইলাম সিকার যারা, অ্যাসাইলি যাদের আছে, যাদের পেন্ডিং অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন আছে, তাদের ওয়ার্ক পারমিট আছে, দে হ্যাভ টু বি F1 স্টুডেন্ট। তারা F1 যেতে হবে না, তারা সরাসরি পড়াশোনা করতে পারবে। সেই ক্ষেত্রে যদি পড়াশোনা করে তখন কি তার যে বৈধতার প্রসঙ্গটি আপনি যেই ক্যাটাগরিগুলো বলছেন, সে কি অন্য কোনো ক্যাটাগরিতে মানে অন্য কোনো ভিন্ন ওয়েতে সে গ্রিন কার্ডের জন্য আবেদন করতে পারবে কিনা, মানে সেই সুযোগটা আছে কিনা? ধন্যবাদ। এটা ইজ বিগ কোয়েশ্চেন, ইটস মিলিয়ন ডলার কোয়েশ্চেন আমি বলবো। কারণ আমাদের এখানে অ্যাসাইলাম মিলিয়ন্স অফ পিপল আর অ্যাসাইলি অ্যাপ্লিকেশন পেন্ডিং আছে, এটা আমরা প্রতিনিধিত্বটা পাই। অনেকে হয়তো বা রংলি ইনফর্মড, জানে না। যারা অ্যাসাইলাম করে থাকে তারা, আমি বলবো, একমাত্র ওয়ান ওয়ে স্ট্রিট। অ্যাসাইলাম থেকে অন্য কোনো ক্যাটাগরিতে আপনি অ্যাডজাস্ট করতে পারবেন না, অ্যাকসেপ্ট থ্রু ম্যারেজ। আর কোনো ক্যাটাগরিতে অ্যাসাইলাম থেকে কেউ কোনো ক্যাটাগরিতে অ্যাডজাস্ট করতে পারবে না। হ্যাঁ, অনেকে বলে হ্যাঁ করা যাবে, ওই স্টেজ 1, 2, 3 করা যায়, লেবার সার্টিফিকেশন হবে, I-40 হবে। ফাইনালি যখন অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস 485 জন্য অ্যাপ্লাই করা হয়, তখন এটা ডিনাই হয়। সুতরাং অ্যাসাইলাম থেকে অন্য ক্যাটাগরিতে যাওয়া ইজ ভেরি টাফ। আপনি খুবই গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। নিশ্চয়ই যারা অ্যাসাইলাম সিকার তাদের জন্য এটি অনেক উপকারে আসবে। H-1B ভিসা নিয়ে পরিবর্তন আছে কিনা কোনো গুরুত্বপূর্ণ? ওয়েল, H-1B নিয়ে আপনারা তো জানেন, অ্যাডমিনিস্ট্রেশন কারেন্ট গভর্নমেন্ট লাস্ট ইয়ারে 2026-এ লাস্ট ইয়ারে যেটা $100,000 একটা অ্যাপ্লিকেশন ফি ধার্য করেছিল। বাট এটা একটা মিসকনসেপশন ছিল অনেকেরই। এটা ছিল অনলি যারা বাইরের থেকে, ফরেন কান্ট্রি থেকে কাউকে যদি H-1B স্পন্সর করে কোনো এমপ্লয়ার, তাদের জন্য ওই $100,000টা প্রযোজ্য ছিল। যারা ইউনাইটেড স্টেটসের ইনসাইড, এখানে ভিতরে থেকে কলেজ থেকে গ্র্যাজুয়েশন করে কোম্পানি যদি স্পন্সর করে, তাদের H-1B ওই $100,000 ফিটা দিতে হতো না। এটা অনেকে জানতো না। বাট এই ব্যাপারেও আরেকটা কোর্টের রায় আসছে, এই গত জুন মাসে রায় আসছে, না, এই $100,000 ফিটাই অবৈধ। তুমি বাইরের এমপ্লয়ি থেকেও যদি কেউকে স্পন্সর করে, এটা ম্যাসাচুসেটসের ডিস্ট্রিক্ট জাজে রায়টা আসছে, তো এটার বিরুদ্ধে অবশ্যই স্টে অর্ডার আছে এখন পেন্ডিং। আলটিমেটলি ওইটাও মনে হয় ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের এগেনস্টে যাবে মোস্ট লাইকলি। তো আমার এইটা চেঞ্জ, তবে এর মধ্যে আগে যথারীতি আগে ওগুলো রয়ে গেছে। বাট একটা জিনিস হবে, এখন আগে যে অনেক ফ্রড ছিল, অনেক ফ্রড ধরা পড়ছে H-1B বলতে, তো এখন কি করবে, এই USCIS ইমিগ্রেশনরা ওরা অনসাইট ভিজিটে যাবে। এইটা আমরা ট্রেন্ডটা শুনতে পাচ্ছি, তারা হয়তো বা অনসাইট ভিজিটে যাবে, ওয়েদার দিস ইজ জেনুইন অ্যাপ্লিকেন্ট কিনা। সম্মানিত দর্শক, আমরা কথা বলছিলাম
শাহজালাল ফুডস ইউএসএ ল অ্যান্ড ইমিগ্রেশন অনুষ্ঠানে আমাদের সঙ্গে আজকে অতিথি রয়েছেন অ্যাটর্নি খায়রুল বাশার। আমরা পরবর্তী প্রশ্নগুলোতে যেতে চাই। পরিবার ভিত্তিক ইমিগ্রেশনে বর্তমান অপেক্ষা মানে কতটা সময় পরিবর্তন হয়েছে বলতে আপনি মনে করছেন? ওয়াল, পরিবার ভিত্তিক মানে আমাদের ফ্যামিলি ইমিগ্রেশনে, ফ্যামিলি ইমিগ্রেশনে F4 ক্যাটাগরি যেটা সবচেয়ে মানে কি পরিবর্তন আসলে পরিবার ভিত্তিক এই যে ইমিগ্রেশন, এখানে আসলে নতুন কি পরিবর্তন এসেছে? ওইটা নিউমেরিক্যাল নাম্বার সেট করা থাকে 226,000 পার ইয়ার ওয়ার্ল্ড ওয়াইড, তো 7% পার কান্ট্রি লিমিটেশন থাকে এভরি ইয়ারের জন্য। তো যার কারণে ওয়েটিং অনেক বেশি। তো এর মধ্যে কোনো চেঞ্জ আসে নাই, শুধু ওই ভিসা এখন ইস্যু হচ্ছে না এমবেসিতে। বাট মোস্ট লাইকলি এটা আমার মতে, মেবি আই কুড বি রং, এই জুলাই মাসে আমার কেন জানি মনে হচ্ছে লিফট হবে। এটা ইজ মাই পার্সোনাল ভিউ। আগামী 1 বছরে যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশনে কি কি পরিবর্তন আসতে পারে বলে আপনি ধারণা করছেন? ফ্রম দ্য অ্যাডমিনিস্ট্রেশন, আপনার কারেন্ট গভর্নমেন্ট থেকে অ্যাসাইলামের জন্য জিরো টলারেন্স আমি দেখছি, অনেক ডিনায়াল হবে, এবং এমপ্লয়মেন্ট বেসডে হয়তো বা একটু ওপেন আপ হবে, যেহেতু ওদের লেবার শর্টেজ দেখা দিচ্ছে, যেহেতু অনেক আনলফুল বা ইলিগাল বলবো না, যাদের বৈধ ডকুমেন্টেশন নাই, ওরা অনেকে চলে যাচ্ছে সেলফ ডিপোর্টেশন। তো যার কারণে এখানে একটা লেবার শর্টেজ দেখা দিবে, ইটস আমার ওপিনিয়ন। সো এই কারণে ওদের ওই যে এমপ্লয়মেন্ট বেসড ক্যাটাগরিতে যেসব অ্যাপ্লিকেশন আছে ওইটার মনে ব্যাকলগ একটা কমে যাবে। বাট নিউমেরিক্যাল নাম্বার তো একই সেম, ওটা যদি না বাড়ায় একই থাকবে, বাট একটা অ্যাপ্রুভালটা হয়তো বা তাড়াতাড়ি হবে। মিলিয়ন অ্যাসাইলাম সিকারের একটা প্রশ্ন আমি এই প্রশ্নটা দিয়েই আজকের পর্ব শেষ করতে চাই। সেটি হলো যে অ্যাসাইলাম সিকাররা সে যদি তার অ্যাসাইলাম উইথড্র করে তার নিজ দেশে চলে যায়, পরবর্তীতে কি সে স্বাভাবিক ভিসায় আবার যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবে কিনা? ধন্যবাদ। দ্যার ইজ এ বিগ ক্যাচ। এটা গভর্নমেন্টে বলে যে তুমি ভলান্টারি ডিপার্চার নিয়ে যাও, ইউ ক্যান কাম ব্যাক এগেন। নো, আপনি ইউর 10 ইয়ার্স বার থাকবে। অ্যাসাইলাম করার পরে আপনি ভলান্টারি ডিপার্চার নিলেন, উইথড্র করলেন, কিন্তু এতদিন যে আপনি এখানে আনলফুল ছিলেন, অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন থাকা অবস্থায় যতদিন থাকেন, এটা ইজ নট লিগাল স্ট্যাটাস, কিন্তু ইটস এ রিফিউজি স্ট্যাটাস। এটাকে আমি লিগাল স্ট্যাটাস আমরা কাউন্ট করি না, এই গভর্নমেন্ট এটা কাউন্ট করে না। ধরেন কেউ আসলো অ্যাসাইলাম করার পরে 2 বছর পরে সে অ্যাসাইলাম উইথড্র করে চলে গেল। চলে যাওয়ার পরে সে যখন আবার ভিসার জন্য আসতে চাইবে, হয়তো বা তারা ভিসা দিবে না, নাম্বার 1। সেকেন্ড, সে যদি ভিসা দেও বা কোনো কারণে ভিসা মেরিট হতে পারে, তার 10 ইয়ার্স বার, 10 ইয়ার্সের বারের জন্য সে আসতে পারবে না। মানে 10 বছর পরে সে গিয়ে আবার আবেদন করতে পারবে হয়তো ভিসার জন্য। এক্স্যাক্টলি। আবার এর মধ্যে ওয়েবারের অপশন আছে, যদি কেউ বিএটিএ করে, আমি বললাম এখানে অনেক ওয়েবারের অপশন আছে, 601, 601A, অনেক ওয়েবার আছে। সো দ্যাটস অলসো ইজ এ কেস বাই কেস বেসিস। ইটস এ ডিফারেন্ট থিং, আই থিংক সো। অসংখ্য ধন্যবাদ আপনাকে জনাব খায়রুল বাশার। আপনার তথ্যগুলো নিশ্চয়ই আমাদের যে দর্শক রয়েছেন তাদের অনেক উপকারে আসবে। সম্মানিত দর্শক, আজকে এখানেই শেষ করছি। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে চ্যানেলের সাথেই থাকবেন, আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন। আপনারা আমাদের অনলাইনে ফেসবুক, ইউটিউব যে কোনো প্ল্যাটফর্মে আপনি আপনার প্রশ্ন রাখতে পারেন। নিশ্চয়ই আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব আমরা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে বিদায় নিচ্ছি। ভাল লাগে না, রোজ রোজ ঝামেলা ভাল লাগে না। ঝামেলাহীন নাস্তায় এই নাও শাহজালাল। স্বয়ংক্রিয় মেশিনে হাতের স্পর্শ ছাড়াই উন্নত কাঁচামাল দিয়ে স্বাস্থ্যসম্মত উপায় তৈরি হয় শাহজালাল ফ্রোজেন পরোটা। শাহজালাল, ঐতিহ্যের অনন্য স্বাদ, বিশ্বময়। চলো হারিয়ে যাই তুমি আমি দুজনে মিলে, মিষ্টি মিষ্টি আদরে ভালোবাসার চাদরে হারিয়ে যাই দূরে বহু
এভাবেই হারিয়ে গিয়ে ফিরে আসার গল্পগুলো বুনি শাহজালাল ফুড প্রোডাক্টসের বিস্কুট এবং ড্রাই ফ্রুটের সাথে। শাহজালাল, ঐতিহ্যের অনন্য স্বাদ, বিশ্বময়।